হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার দাদন মানে আমার বাবার বাবা, আমার ঠাকুরদার বলা আরও একটি ভৌতিক অভিজ্ঞতা। তোমাদেরকে এর আগে আমি যখন আমার দাদনের একটা ভৌতিক অভিজ্ঞতা বলেছিলাম, তখনই বলেছিলাম যে দাদন আমাকে এরকম অনেক গল্প ছোটোবেলায় শোনাতো। তো সেগুলো তোমাদের এক এক করে শোনাবো। তো আজকে হঠাৎ মনে হলো এই গল্পটা কেননা শেয়ার করি। এই ভিডিওটাতে ভয়েস দিতে বসেছি আমি সকালবেলা। এখন গতকাল রাত্রিবেলায় আমার ইচ্ছে করছিল আমি ভিডিওটা রেডি করে রেখে দিই একদম ভয়েস দিয়ে, কিন্তু রাত্রিবেলা যেহেতু বর্তমানে একা আছি, মানে মেয়ে তো নেই, এখন মেয়ে গেছে বোনের বাড়িতে বেড়াতে, মানে ওর মাসির বাড়িতে বেড়াতে। তো সেক্ষেত্রে ভয়ে আমি আর ভয়েস দিতে পারিনি। যা হোক, সেই তখন সানডে সাসপেন্সের মতন ব্যাপার হবে, মানে ভয়ের চোটে নিজেই সব বন্ধ করে ঘুমিয়ে যাব। তো থাক, দরকার নেই, যে সকাল হোক, সকাল হলে আবার এটার মানে রেডি করব। তো সেই মতন সকালবেলা এখন বসেছি। তো বলে রাখি, আমাদের আদি বাড়ি মানে আমার দাদনের বাড়ি আর কি, আদি বাড়ি হচ্ছে অশোকনগর, উত্তর 24 পরগনার অশোকনগরে। তো সেখান থেকেই আমার দাদন কর্মসূত্রে আসে হচ্ছে মুর্শিদাবাদে। বিডিও অফিসে কাজ করতো, গভর্নমেন্ট জব ছিল, তো কর্মসূত্রে বহরমপুরে আসে। তো বহরমপুরে এসে আমার দাদনের ফিল্ড ওয়ার্কে জব হয়েছিল। তো ফিল্ড ওয়ার্কে আমার দাদনের পোস্টিং হয়েছিল বালিরঘাটে। তো আরেকটা কথাও বলে রাখি, বর্তমানে আমার দাদন বেঁচে নেই, সে মারা গেছে। মনে করতে চায় না সেই দিনটা, আর অনেক বছর আগে, আমার মেয়ের জন্মের আগে। 14-15 বছর হয়ে গেছে দাদনের চলে যাওয়া, কিন্তু সবসময় মনে হয় দাদন যেন আমার কাছেই আছে। তো যাই হোক, সেটা পরের কথা। তো বালিরঘাটে পোস্টিং হয়। তো বালিরঘাটে, বর্তমান বালিরঘাট যেখানে তোমরা অনেকেই চা খেতে যাও, বালিরঘাটের বিখ্যাত চা, ফিউশন ট্রি, নানা রকমের। তো সেইখানে দাদনের পোস্টিং হয়। তো এখন বালিরঘাট যতটা উন্নত জানো, আজ থেকে যখন আমার বাবা ছোট, প্রায় কত বছর আগে আমি হিসেব করতে পারছি না এই মুহূর্তে, এই ধরো 50 বছর তো হবেই আগেকার কথা। তো তখন বালিরঘাটে পোস্টিং হয়। তো ওখানে তখন আমার ঠাকুমাকে নিয়ে, মানে বোবো, আর আমার বাবা তখন ছোট, তাকে নিয়ে আসে। তো 4-5 বছর বয়স হবে বাবার, তখন বালিরঘাটে আসে। তো বালিরঘাটে কোয়ার্টার দেওয়া হয়, যেরকম জমির পাশে কোয়ার্টার দেওয়া হয় এরকম। তো সেই কোয়ার্টারে থাকতো। তো আরেকটা জিনিস বলে রাখি, আমার ঠাকুমার সেই সময়তেই, মানে ঠাকুমার জন্য আমার দাদন 2জন লোক রেখেছিল। একজন ঠাকুমার সেবা শুশ্রূষা করতো, মানে বলতে গেলে চুল বেঁধে দেওয়া, ঠাকুমার সমস্ত কাজ, আরেকজন বাকি ঘরের সব কাজ করতো। তো সেই বাড়িতে থাকার সময় আমার দাদনের কিছু অভিজ্ঞতা হয় দাদনের, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িটা ছিল একদম জমির ধারে, গ্রামের থেকে অনেকটাই দূরে, যে কোয়ার্টারে থাকতো। আর তখনকার দিনে তো অত পাঁচিল দেওয়া, বাউন্ডারি এরকম কিছু ব্যাপার ছিল না। জাস্ট যেরকম বাড়ির বাউন্ডারি যেরকম, সেরকমই বাড়ি, তার বাইরে এক্সট্রা কোনো পাঁচিল নেই। তো একদিন রাত্রিবেলা দাদন মাঠের থেকে এসছে। এবার ফিল্ড ওয়ার্ক, যেহেতু কাজের জায়গায় পোস্টিং, সেহেতু যখন তখন এরকম মাঠে যেতে হতো। তো রাত্রিবেলা এসেছে, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো আমার ঠাকুমা যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। বাবা তখন ছোটো, সে তো আগে ঘুমিয়ে গেছে। তো রাত্রিবেলা ঘরে এসে দরজা টরজা লাগিয়ে শোয়। এইবার ঠিক কিছুক্ষণ পর থেকে, আমার দাদনকে না সবাই বড়োবাবু বলে ডাকতো ওখানে, কিছুক্ষণ পরে মোটামুটি ঘুমিয়েছে, তাও আন্দাজ করতে মানে ঘন্টাখানেক পর হবে, হঠাৎ করে দরজায় টোকা। আমার দাদনের খুব পরিচিত একজন ডাকছে, বড়োবাবু তাড়াতাড়ি ওঠেন, দেখেন জমিতে কেলেঙ্কারি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলেন। তো এবার আমার দাদনের বরাবর ঘুম প্রচণ্ড পাতলা, মানে আমার দাদন হয়তো ছোটো থেকে আমি দেখেছি, দাদন হয়তো ঘুমোচ্ছে, খুব নাক ডেকে ঘুমোচ্ছে। দাদনকে যখন একবার ডাকতাম, দাদন একটু চলো না, হট করে উঠে যেত, এতটাই পাতলা ঘুম ছিল। তো এরকম করে হট করে ডাকে। তো দাদন
হাতে টর্চ তো ছিল, মানে হাতে টর্চ ছিল, টর্চ নিয়ে দাদন দরজা খুলে বেরিয়ে গেছে। দরজা খুলে দেখছে কেউ নেই। দরজা খুলে এবার যে ছিল পরিচিত তার নাম ধরে ডাকছে, তো দেখছে সে দূরে দাঁড়িয়ে, বারবাবু তাড়াতাড়ি আসেন, এই দেখেন আমি এইদিকে আছি, তাড়াতাড়ি আসেন জমির দিকে। এইবার দাদন যখন যাচ্ছে, যেতে যেতে দেখছে সে জমির দিকে জমির দিকে যাচ্ছে না, একদম বালিরঘাট বিলের দিকে যাচ্ছে। দিয়ে বলছে, আরে সম্ভবত ওনার নাম আনন্দ ছিল মেবি, তো বলছে, আরে তুই এদিকে জলের দিকে যাচ্ছিস কত, জমি তো ওই দিকে। তো যাই হোক, সেই মুহূর্তে দাদনের সম্বিত ফেরে, এবং সম্বিত ফেরার পরে সে দাদনের গায়ে তো পৈতে ছিল, তো সেই পৈতে নিয়ে দাদন গায়ত্রী মন্ত্র জপ করতে লাগে। তো যাই হোক, তার কিছুক্ষণ পর দেখে কেউ আর নেই। তখন প্রায় রাত্রি 2:30-3টে বাজছে, মানে বাড়ি এসে দেখে আর কি, দেখে ঘড়িতে 2:30-3টে বাজছে। তো সেই সময়ের অভিজ্ঞতা এটা ছিল একটা। মানে সেদিন দাদন খুব ভয় পেয়ে গিয়েছিল, সেটা আমাকে এখন বলে, মানে এখন বলে বলতে কি, তখন বলেছিল আর কি, যে আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মানে যদি দাদনের সম্বিত হট করে না ফিরতো, তাহলে কিন্তু দাদন মানে হয়তো দাদনকে মেরে ফেলতো। এইবার মানে দাদনের সম্বিত ফেরারও একটা কারণ ছিল। দাদন যখন ওরকমভাবে বালিঘাটের বিলের দিকে যাচ্ছিল, তখন দাদনকে মনে হলো, দাদনকে পিছন থেকে দাদনের বাবা ডাকছে। তখন দাদনের বাবা বেঁচে ছিলেন, মানে আমার বড় দাদু, তখন বড় দাদু না, বড় বাবা বেঁচে ছিলেন। তো দাদনের তখনই সম্বিতটা ফেরে। তো ইনফ্যাক্ট সেখানে দাদনের বড় বাবাও ছিলেন, দাদনের বাবাও ছিলেন না। তো যাই হোক, দাদন তখন তারপরে বাড়িতে ফিরে আসে। তারপরে আরও কিছু ঘটনা প্রায় সময় ঘটতো, যেটা আমাকে আমার ঠাকুমা বলেছিল। যেরকম ঘরে বসে আছে, হঠাৎ করে ছাদের শিলনোড়া মানে বাটার আওয়াজ পেত, হয়তো সন্ধেবেলা হঠাৎ করে এরকম বাটার আওয়াজ, যে কেউ শিলনোড়া বাটছে এরকম আওয়াজ। তারপর ছাদের মধ্যে দিয়ে দৌড়ে চলে যেত, কেউ দৌড় মেরে চলে গেল, তারপর ধূপ ধাপ আওয়াজ, এরকম টাইপের ঘটনা ঘটতো এরকম। আর এইরকম ডাকটা তারপরেও দাদন বহুবার শুনেছে, মানে বহুবার এরকম দাদনকে এসে ডাকতো যে, বড়বাবু তাড়াতাড়ি চলুন, কিছু খেতে কিছু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি জমিতে চলুন, এরকমভাবে ডাকতো। এবং দাদন তখন আমাকে যখন এই ঘটনাগুলো বলে, তখন আমাকে একটা কথা বলেছিল, রাত্রের বেলা যখনই তোকে কেউ ডাকবে, তুই শুনবি কবার ডাকছে, 1বার 2বার না 3বার। যদি 1বার ডাকে তাহলে সেটা নিশির ডাক, আর যদি 1-এর অধিক ডাকে তাহলে কিন্তু সেটা নিশির ডাক নয়, সেটা মানুষই কেউ ডাকছে। তো সেক্ষেত্রে সেটা আগে ভালো করে শুনবি। তো এটাই ছিল আমার দাদনের জীবনের আরও একটা অভিজ্ঞতা। তো এরকম আরও অনেক বলেছিল, জানো, ভুলে গেছি, ম্যাক্সিমামটাই ভুলে গিয়েছি, এরকম বলতো অনেক। তারপর আমার দিদনও কিছু বলেছিল। দিদন বলতে কি, আমার মায়ের মা। দিদন যখন এখানে আসবে, আমি দিদনের মুখ থেকে তোমাদের সেই ভিডিওগুলো, মানে সেই গল্পগুলো শোনাবো। তো আজকের মতন টাটা।